স্বামী বকা দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা, প্রেমিকের বিষ পান। জানাবো আবারও ভূমিকম্পের সংখ্যা 7 মাত্রার হলে ঢাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার, বলছেন তাসনিম জারা। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কম বেশি হয় যেসব কারণে। এবং সর্বশেষ জানাবো জয় বাংলা স্লোগান কারো দলের নয়, বললেন কাদের সিদ্দিকী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বামী বকা দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা, প্রেমিকের বিষ পান। সাতক্ষীরার আশাশুনিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যাওয়ার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বকাবকিতে মনিরা খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ খবর শুনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তার প্রেমিক শাহ আলম। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাপড়া গ্রামের আলামিন স্থানার স্ত্রী মনিরা খাতুনের সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পারেন মনিরার শাশুড়ি, যা তিনি তার ছেলেকে জানান। তবে আলামিন বিষয়টিতে গুরুত্ব দেননি। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে মনিরা ও শাহ আলম একসঙ্গে বুধাটা বাজারে গিয়ে ঈদের পোশাক কিনে বাড়ি ফেরেন। এ সময় স্বামী ও শাশুড় বাড়ির লোকজন বিষয়টি জানতে চাইলে মনিরার সঙ্গে তাদের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মনিরা। এ ঘটনায় মনিরার প্রেমিক শাহ আলম খবর পেয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। মনিরার স্বামী আলামিন বলেন, আমার স্ত্রীর সঙ্গে শাহ আলমের প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। তারা একসঙ্গে ঈদের বাজার করে বাড়ি ফিরলে আমি জানতে চাই, এরপর সে আত্মহত্যা করে। আবারও ভূমিকম্পের সংখ্যা 7 মাত্রার হলে ঢাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় যেভাবে গাজার বহুতল ভবনগুলো মুহূর্তে মাটির সঙ্গে মিশে যায়, তেমনটি দেখা গেল থাইল্যান্ডের ব্যাংককে। তবে এটি কোনো হামলা নয় কোনো বিস্ফোরণের ঘটনাও। শক্তিশালী ভূমিকম্পের মাত্র কয়েক সেকেন্ডে মাটির সঙ্গে মিশে গেছে ব্যাংককের 33 তলা একটি ভবন। থাইল্যান্ডের প্রায় 1,70,00,000 মানুষের শহর ব্যাংকক কাঁপিয়ে দেওয়া হয় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালনে। ভূমিকম্পের তীব্রতা ছিল 7.7। 11 মিনিটের মাথায় সেখানে 6.4 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল অগভীর হয়, কম্পনের তীব্রতা বেশি ছিল। প্রতিবেশী থাইল্যান্ড, বাংলাদেশ, ভিয়েতনাম, চীন ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের ধাক্কা বাংলাদেশে অনুভূত হয় শুক্রবার দুপুর 12টা 25 মিনিটে। উৎপত্তিস্থল 597 কিলোমিটার দূরে হলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের এলাকাগুলো ভূমিকম্প প্রবণ। দেখা যাচ্ছে এসব স্থানে ভূমিকম্প বেড়ে যাচ্ছে, এর প্রভাব পড়ছে বাংলাদেশে। এখন আরো বড় ভূমিকম্প হলে তার প্রভাব আরো জোরালোভাবে পড়বে বাংলাদেশেও। অথবা একই মাত্র ভূমিকম্প যদি আরো কম দূরত্বে উৎপত্তি হয়, তখন ঢাকা সহ বড় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। সবার আগে ভূমিকম্পে সচেতনতা জরুরি। ঢাকা শহরের বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ, এজন্য ভবনগুলো ভূমিকম্প নিরোধক কিংবা মজবুত করা প্রয়োজন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লে-কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মার্কিন ভূতাত্ত্বিক জারিফ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে বাংলাদেশ ভূমিকম্পের সক্রিয় এলাকায় অবস্থিত। দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে ছোটখাটো কম্পন দেশের আরো শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা নির্দেশ করে। ঐতিহাসিকভাবে 1869 থেকে 1930 সালের মধ্যে রিক্টার স্কেলে 7-এর বেশি মাত্রায় 5টি ভূমিকম্পে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। 1885 সালে ভূমিকম্প এবং 1918 সালের শ্রীমঙ্গল ভূমিকম্পের প্রতিটিরই কেন্দ্র ছিল বাংলাদেশের মধ্যে এবং যথেষ্ট ক্ষতি হয়েছিল। এই অঞ্চলে বড় ভূমিকম্প প্রায় 75 বছর ধরে ঘটেনি, তাই শিগগিরই একটি বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা অনেক বেশি। এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার, বলছেন তাসনিম জারা। এক পরিবারের স্বার্থে দেশের সংস্কার আটকে যাবে না বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা। তাসনিম জারা তার পোস্টে বলেন, এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার। তবে তাসনিম জারা তার পোস্টে কোনো পরিবারকে ইঙ্গিত করেছেন তা জানা যায়নি। কিন্তু ওই পোস্টের কমেন্ট সমকালের একটি নিউজের লিঙ্ক শেয়ার করা হয়। নিউজের শিরোনামে ছিল, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। তাসনিম জারার ওই পোস্টে একজন মন্তব্য করেন, এক পরিবারের স্বার্থে দেশের সংস্কার আটকে থাকবে না, কারণ দেশের উন্নতি সংস্কৃতি সবার চেষ্টার ফল। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে যদি দেশের সংস্কারকে এগিয়ে নিয়ে যাই, তবেই আমাদের ভবিষ্যৎ হবে আরো আলোকিত এবং শক্তিশালী। দেশ আমাদের সবার, আর এর সাফল্য নির্ভর করছে আমাদের ঐক্য এবং প্রচেষ্টার উপর।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কম বেশি হয় যেসব কারণে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প অন্যতম ভয়াবহ। এই দুর্যোগের কবলে পড়ে বিভিন্ন দেশের ব্যাপক জানমালের ক্ষতি হওয়ার রেকর্ড রয়েছে। সবশেষ গতকাল শুক্রবার 7.7 মাত্রার ভূমিকম্প কেঁপে ওঠে মিয়ানমার। ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে শত শত মাইল দূরে থাইল্যান্ডও তা জোরালোভাবে অনুভূত হয় এবং দেশটির রাজধানী ব্যাংককে ভবন ধসে পড়ে, ঘটে অনেক প্রাণহানিও। এর আগে চলতি বছরের 7 জানুয়ারি 7.1 মাত্রার ভূমিকম্পে হাজারো ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে যায় তিব্বতে। এ ঘটনায় মৃত্যু হয় শতাধিক মানুষের। তবে 2019 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একই মাত্রার ভূমিকম্পে কোনো প্রাণহানি হয়নি, অবকাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি। তাহলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মাত্রা কেন বাড়ে কমে? বিশেষজ্ঞরা বেশি কয়েকটি মানদণ্ড বের করেছেন যেগুলোর কারণে ভূমিকম্পের ফলে ক্ষতি কম বা বেশি হয়। পৃথিবীর ভূপৃষ্ঠ আলাদা আলাদা বিট বা প্লেট টেকটোনিক দিয়ে তৈরি হয়েছে, যা নিজের নরম পদার্থের উপরে ভাসছে। যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে বা ফাটলের তৈরি হয়েছে সেটাকে বলা হয় ফল্ট লাইন। মাটির নিচে 2.5 বা তার কম কম্পন হলে সাধারণত তা অনুভূত হয় না, তবে এটা যন্ত্রের ধারা পড়ে। 5 মাত্রার বেশি কম্পন মানুষ বুঝতে পারে এবং এতে সামান্য ক্ষয়ক্ষতি হতে পারে। 7 মাত্রার উপরে ভূমিকম্পের বড় কম্পন হিসেবে ধরা হয়, আর 8 মাত্রার বেশি ভূমিকম্পকে বিবেচনা করা হয় বড় দুর্বিপাক হিসেবে এবং এটির ভয়াবহ ক্ষতি করতে পারে। আবার কতক্ষণ ধরে কম্পন হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। যত বেশি সময় ধরে কম্পন চলবে ক্ষয়ক্ষতির মাত্রা তার সঙ্গে বাড়তে পারে। ভূমিকম্প ও আগ্নেয়ুৎপাত সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণকারী সংস্থা প্যাসিফিক নর্থ ওয়েস্ট সিসমিক নেটওয়ার্ক বলছে, কম মাত্রার ভূমিকম্প কেবল কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আর মাঝারি থেকে বড় ভূমিকম্পের ক্ষেত্রে কয়েক মিনিট ধরেও কম্পন চলতে পারে। যেমনটা হয়েছিল 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পের সময়। 2004 সালের 26 ডিসেম্বর সুমাত্রা ও আন্দামানের কাছে ভারত মহাসাগরে 9.1 মাত্রার ভূমিকম্প হয়। এর ফলে সৃষ্ট একের পর এক প্রবল আলো উচ্ছ্বাসে 14টি দেশে প্রাণ হারান প্রায় 2,30,000 মানুষ। সবচেয়ে বেশি মানুষ মারা যান ইন্দোনেশিয়ায়। শুধু কম্পনের মাত্রা নয়, মাটির নিচে কোথায় কম্পনটা হলো সেই জায়গাটা গুরুত্বপূর্ণ বিষয়। 2023 সালের 8 সেপ্টেম্বর মরক্কোর পশ্চিমাঞ্চলে 6.8 মাত্রায় যে ভূমিকম্প হয় সেটার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 18 কিলোমিটার নিচে। এভারেস্ট চূড়া যত চূড় তার সবচেয়ে বেশি ছিল এই গুরুত্ব, কিন্তু ভূতাত্ত্বিক মানদণ্ডে এটা খুব বেশি গভীর নয়। 2000-এর বেশি মানুষের প্রাণহানি হয় সেখানে। প্রায় কাছাকাছি সময়ে 2023 সালের 11 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার নর্থ মালুকু প্রদেশে 6.2 মাত্রার যে ভূমিকম্প হয় এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 168 কিলোমিটার গভীরে। সেখানে কোনো প্রাণহানি ঘটেনি। মরক্কোয় ভূমিকম্প হচ্ছিল রাত 11:11 ঘুমন্ত বাসিন্দাদের নিয়ে অনেক ভবন ধ্বংস হয়ে যায়। তবে ভূতাত্ত্বিকরা একটা কথা বলেন যে ভূমিকম্প নয়, মানুষের প্রাণহানির জন্য দায়ী ভবনগুলো। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ভবন ধসে মানুষের মৃত্যু হয়, তবে রাতের তুলনায় দিনের বেলায় ভূমিকম্পের ক্ষতি কম হয় বলেও মনে করা হয়। ভূমিকম্প সহনশীল ঘরবাড়ি তৈরি করা সম্ভব, সেক্ষেত্রে সর্বোচ্চ মাত্রার কম্পন সহ্য করতে পারে এমন ভবন নির্মাণ করতে হয়। জাপানি স্থপতিরাই এটা সম্ভব করে দেখিয়েছেন। ভবন বা অবকাঠামোকে এমন একটি ভেতরের উপর দাঁড় করানো হয় যেটা ভূমিকম্পের ফলে সৃষ্ট শক বা কম্পন সহ্য করতে পারে। ভেতরটা বা ভেতরে ওই অংশটা 30 থেকে 50 সেন্টিমিটার পুরো রাবারের ব্লক দিয়ে তৈরি করা হয়। তবে এরকম ভিত তৈরিতে বেশ ভালো রকম খরচ হয়, ফলে ভবনের নির্মাণ ব্যয় অনেকটাই বেড়ে যায়। 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের 7.8 মাত্রার ভূমিকম্প হয় এবং বলা হচ্ছিল নীতিমালা মেনে নির্মিত না হওয়ার কারণে তখন অসংখ্য ভবন ধসে পড়েছিল। এক বিশেষজ্ঞ বলেছেন, ভূমিকম্পটা শক্তিশালী ছিল, তবে সঠিকভাবে নির্মিত ভবন ধসিয়ে ফেলার মতো অত বিধ্বংসী ক্ষমতা ছিল না, বরং অনেক এলাকাতে কম্পন সর্বোচ্চ মাত্রার চেয়ে কম ছিল। ফলে আমরা বলতেই পারি ধসে পড়া হাজার হাজার ভবনের কোনোটি সঠিক নীতিমালা মেনে নির্মিত হয়নি। জনসংখ্যার ঘনত্বের উপরও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকটা নির্ভর করে। 2021 সালের জুলাইয়ে আলাস্কা উপত্যকায় 8.2 মাত্রায় ভূমিকম্প আঘাত এনেছিল এবং এটা খুবই সম্ভব যে ওই ঘটনার স্মৃতি অনেকেরই মনে নেই। অথচ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মধ্যে এটাকে রাখা হয়েছে 7 নম্বরে। ওই ভূমিকম্পে কেউ মারা যায়নি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এর কারণ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জনবসতি থেকে অনেক দূরে। সেই তুলনায় 2010 সালের জানুয়ারিতে হাইতে 7 মাত্রার ভূমিকম্পে 2.5 লাখের বেশি মানুষের মৃত্যু ও অন্তত 3 লাখ মানুষের আহত হন। ভূমিকম্পের কেন্দ্রস্থলের উপরে মাটির প্রকৃতি কি বা মাটি কতটা শক্ত তার উপরে ক্ষয়ক্ষতি মাত্রা নির্ভর করে। ভূপৃষ্ঠ বা এর কাছাকাছি স্তরে কাদামাটি থাকলে শক্তিশালী কম্পন সহ্য করতে পারে না সেটি। এক্ষেত্রে কম্পন শুরু করে মাটির উপরে স্তরটি তরল পদার্থের মতো টালমাটাল আচরণ শুরু করে এবং ধ্বংসযজ্ঞের মাত্রা অনেক বেড়ে যায়। 1964 সালে জাপানের নিগাওতায় ভূমিকম্পের ঠিক এমনটাই ঘটেছিল। উদ্ধার তৎপরতা যত দ্রুত শুরু হয় ততই বেশি সংখ্যক মানুষকে বাঁচানো সম্ভব হয়। পূর্ব প্রস্তুতি এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।
সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।